স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে, আপনাদের সাথে আছি সৌমিত্র শুক্ল। বিগত বছরগুলোতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অভূতপূর্ব। দারিদ্র্যের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্ব প্রশংসার দাবি রাখে। ঢাকায় নেমে এমনই মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ফরাসি প্রেসিডেন্টের সম্মানে আয়োজিত নৈশভোজে এসব কথা বলেন তিনি। এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে স্বাগত জানান। বিমানবন্দরে তাকে গার্ড অব অনার দেয়া হয়। রোববার রাত ৮টা ১৫ বাংলাদেশের মাটি স্পর্শ করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে বহনকারী বিশেষ বিমান। তাকে স্বাগত জানাতে আগে থেকেই বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানের গেট খুলে ফ্রান্সের প্রেসিডেন্ট বের হবার সাথে সাথেই ২১ বার তোপধ্বনি। এর মাধ্যমেই বরণ করে নেওয়া হয় বিশেষ এই অতিথিকে। সিঁড়ি দিয়ে নামার পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুলেল শুভেচ্ছা জানান ফ্রান্সের প্রেসিডেন্টকে। পরে শুরু হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। বাজানো হয় দুই দেশের জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীতের পরিবেশনা শেষে গার্ড অফ অনার পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হয় ফ্রান্সের প্রেসিডেন্টকে। অভ্যর্থনার আনুষ্ঠানিকতা শেষে প্রেসিডেন্ট ম্যাক্রনকে বাংলাদেশের মন্ত্রিপরিষদের সদস্য এবং বিভিন্ন বাহিনীর প্রধানের সাথে পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে ফ্রান্সের প্রেসিডেন্ট যোগ দেন তার সম্মানে দেয়া বিশেষ নৈশভোজে। বক্তব্যের আগে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, যা উপভোগ করেন দুই দেশের প্রতিনিধিরা। আয়োজনে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে ফ্রান্স। We are opening up new areas of cooperation in strategic assets and advanced technologies. I am confident that our bilateral relations can move to strategic engagement for the shared prosperity for all in the Pacific and beyond. প্রধানমন্ত্রী বক্তব্য শেষ করে ফ্রান্সের প্রেসিডেন্টের হাতে তুলে দেন তার পছন্দের আমড়ার জুস। পরের বক্তব্যে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, দুই দেশের ইতিহাসের সাথেই সংগ্রামের বিষয়টি জড়িত। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের প্রশংসা উঠে আসে ফ্রান্সের রাষ্ট্রপতির বক্তব্যে। It's possible because what you did during the past decade is just a unique economic success. And I want to commend you as well for your fight against poverty and your incredible results from an economic point of view. More than 3 decades after François Mitterrand's visits, we are opening a new page of our long-standing relationship. বক্তব্য শেষ করে ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন আমড়ার জুস। এর মধ্যে দিয়েই দুই দেশের সম্পর্ক নতুন পর্যায়ে পৌঁছে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। For the past and for the future. ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। প্রথমবারের মতো G20 সম্মেলনে অংশগ্রহণ বাংলাদেশের সম্মান ও মর্যাদা বাড়িয়েছে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তার দাবি, সম্মেলনে বিশ্ব নেতাদের আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দুতে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাৎকে আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ উল্লেখ করে মন্ত্রীর দাবি, যুক্তরাষ্ট্রের কোনো চাপে নেই বাংলাদেশ। রোববার দুপুরে দিল্লিতে পর্দা নামল 18তম G20 শীর্ষ সম্মেলনের। বৃহৎ অর্থনীতির দেশগুলোর মর্যাদাশীল এই জোটের শীর্ষ সম্মেলনে প্রথমবারের মতো অংশ নিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সদস্য ছাড়া 9 দেশের সরকার প্রধান আমন্ত্রিত হলেও সবচেয়ে আলোচনায় ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বহুপাক্ষিক আয়োজনে এসে ভারতের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকও সেরেছেন সরকার প্রধান। পাশাপাশি সৌদি ক্রাউন প্রিন্স, আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া ও আর্জেন্টিনা 3 দেশের প্রেসিডেন্টের সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন তিনি। বিদেশি সরকার প্রধানদের পাশাপাশি ভারতের রাজনৈতিক নেতৃত্বের আগ্রহের বড় জায়গা জুড়ে শেখ হাসিনা ছিলেন বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। সবাই শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন, লাইন ধরে আছে এভরিওয়ান। আর আমি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হয়, শেখ হাসিনার দলের লোক হয়, আমাকে যে সম্মান দিয়েছেন আমি অত্যন্ত কৃতজ্ঞ।
সারা ভারতবর্ষে একটা দেখলাম যে শেখ হাসিনা। দিল্লিতে অন্তত দুবার অনানুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাক্ষাৎকে আন্তরিক উল্লেখ করে মন্ত্রীর দাবি, ঢাকা ওয়াশিংটন সম্পর্কে কোনো চাপ ছিল না, এখনো নেই। 2 বছর কোভিডের কারণে আমাদের আনাগোনাটা কম ছিল, তারপরে দেখেন কন্টিনিউয়াসলি তারা আমাদের সম্পর্ক উন্নয়নের জন্য লোকজন পাঠাচ্ছেন, আলোচনা হচ্ছে, এবং আমরা তারা আমাদের কোনো চাপ দেন না। এটা আমি বলে রাখি, দে আর নট পুটিং আস এনি আন্ডার এনি প্রেশার। G20 সম্মেলনে অংশগ্রহণ শেষে রোববার বিকেলে ঢাকা ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একসাথে একযোগে এতটি দেশ এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানের সাথে দেখা হওয়ার ঘটনা নিঃসন্দেহে বড় অর্জন বাংলাদেশের জন্য। আর এটি সম্ভব হয়েছে প্রতিবেশী ভারতের G20 শীর্ষ সম্মেলনে সদস্য রাষ্ট্র নয় এমন দেশের ক্যাটাগরিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর ফলে। এখন আগামী নির্বাচনকে সামনে রেখে নানান কূটনৈতিক চাপে এই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণকে কতখানি কাজে লাগাতে পারে ক্ষমতাসীন আওয়ামী লীগ, তা এখন দেখার বিষয়। মাহফুজ মিশু, যমুনা নিউজ, নয়াদিল্লি, ভারত। নানামুখী সংকটে বিশ্বজুড়ে ঊর্ধ্বমুখী ভোগ্য পণ্যের দাম, তবে ব্যতিক্রম মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। যুগের পর যুগ ধরে একই দামে দেশটিতে বিক্রি হচ্ছে জ্বালানি তেল, গ্যাস, পানি সহ নিত্য প্রয়োজনীয় বেশিরভাগ পণ্য। দাম নিয়ন্ত্রণে রয়েছে সরকারের কঠোর নজরদারি। নির্ধারিত দামের চেয়ে বেশিতে পণ্য বিক্রি করলে জরিমানা তো দিতেই হয়, অনেক সময় সাময়িকভাবে বন্ধই করে দেওয়া হয় প্রতিষ্ঠানটি। কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজু মিয়ার প্রতিবেদনে বিস্তারিত। কুয়েতে 1 লিটার জ্বালানি তেলের বর্তমান দাম 85 ফিলস, আর 750 ফিলসে পাওয়া যায় 12 লিটারের গ্যাস সিলিন্ডার। 50 থেকে 100 ফিলসের মধ্যে চা পাতা, পানি, স্যান্ডউইচ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য। স্থানীয় মুদ্রায় 1000 ফিলসে 1 দিনার। অবাক করা তথ্য হচ্ছে 2 দশক আগেও এই একই দাম ছিল এসব পণ্যের। বছর বছর নানা অজুহাতে যেখানে বিভিন্ন দেশে বাড়ছে নিত্য পণ্যের দাম, সেখানে প্রায় 20 বছর ধরে বেশিরভাগ পণ্যের দাম কুয়েতে একবারের জন্য বাড়েনি। অথচ 4 ভাগ ভূমির 3 ভাগই মরুভূমি হওয়ায় দেশটি মূলত আমদানি নির্ভর। মানুষের অতি প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নাগালে রাখতে ব্যাপক ভর্তুকি দেয় কুয়েত সরকার। এছাড়া বাজার নিয়ন্ত্রণেও রয়েছে কঠোর নজরদারি। দাম বাড়লে শাস্তি হিসেবে জরিমানার পাশাপাশি রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ করে দেওয়ার বিধানও। তাই যুগের পর যুগ ধরে দাম বৃদ্ধির দুশ্চিন্তা ছাড়াই স্বস্তিতে বসবাস করছেন স্থানীয় প্রবাসীরা। আজ থেকে 10 বছর আগেও যদি দেখি যে একটা রুটি 50 পয়সা করে কেনা হয়, এখনো ঠিক সেম 50 পয়সা। বিশ্বের অন্যান্য দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে পাল্লা দিয়ে বাড়ছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনী তদারকির জন্য আসলে তারা এগুলো করতে পারছে না। এই দেশের সরকারের কঠোর হস্তক্ষেপের কারণে কোনো জিনিস কেউ বাড়াবার মতো কোনো ক্ষমতা নেই। প্রবাসীরা বলছেন অন্যদের জন্য কুয়েত দৃষ্টান্ত। সরকারের সদিচ্ছা থাকলেই নিত্যপণ্যের দাম নাগালে রাখা অসম্ভব কিছু নয়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সফল করার লক্ষ্যে এই সভা আয়োজন করা হয়। ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হকের সভাপতিত্বে পরিচালনা করেন সাধারণ সম্পাদক নুরুল আমিন। উপস্থিত ছিলেন সহসভাপতি রেজাউল করিম, আজিমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম সহ অনেকে। আরও উপস্থিত ছিলেন নানা শ্রেণী পেশার প্রবাসীরা। শনিবার দেশটির রাজধানী মাস্কাতের আল খোয়ের জাকির মলের আল ফাহাম বলরুমে স্থানীয় সময় সকালে শুরু হবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, যা চলবে দুপুর 2টা পর্যন্ত। রক্ত যে আমরা দিচ্ছি, এটার সাথে সাথে বড় বিষয়টা হলো এদেশে আমাদের যে ভাবমূর্তির যে লেভেল, এইটাকে আমাদের উপরে উঠাইতে হবে। আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে। আসুন আমরা সবাই মিলে দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করার আরো চেষ্টা করি। বিএনপির 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওল্ডহ্যাম বিএনপি পরিবারের উদ্যোগে হয় এই আয়োজন। ওল্ডহ্যাম বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম শাহ। প্রধান অতিথি ছিলেন ওল্ডহ্যাম বিএনপির সাবেক সহসভাপতি ফিরোজ আলী। বক্তব্য রাখেন জাকি, মোস্তফা টুটুল, মতিউর রহমান চৌধুরী, মইনুল ইসলাম, শানুর আলী, শাহ তাজুল ইসলাম সহ অনেকে। এ সময় বক্তারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। ভূমিকম্পে ধুলোয় পরিণত হয়েছে ঐতিহাসিক নগরী মারাকেশ।
মাটিতে মিশে গেছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত নগরীটির অনেক প্রাচীন স্থাপনা। আংশিক ক্ষতিগ্রস্ত শত শত বছর আগে নির্মিত মসজিদ, মাদ্রাসা সহ বহু ভবন। শত শত পর্যটকের পদচারণায় মুখর থাকা মরক্কোর হাজার বছর পুরনো ঐতিহাসিক নগরী মারাকেশে এখন কান পাতলেই শোনা যায় আর্তনাদ। শুক্রবার মধ্যরাতে বিধ্বংসী ভূমিকম্পে পর্যটন নগরীটি যেন পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। মাত্র 20 সেকেন্ডের দুলনিতে ধ্বংসস্তূপ গোটা শহর। 11 শতকে আবু বকর ইবনে উমরের তৈরি শহরটিতে ছিল প্রাচীন মসজিদ, মাদ্রাসা সহ বহু দৃষ্টিনন্দন স্থাপনা। 1985 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হওয়া ইসলামিক ইতিহাসে সমৃদ্ধ মারাকেশের সবচেয়ে প্রাচীন এলাকাটি পরিচিত মদিনা নামে। ভূমিকম্প ধ্বংসযজ্ঞ চালিয়েছে এই এলাকাতেও। মদিনার পুরনো যেসব ভবনের কাঠামো শক্তিশালী ছিল না, সেগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্থানে সত্যিকার অর্থে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু ভবন ধসে পড়েছে। বাড়িঘর ছেড়ে মানুষ এখন কি করবে সেটাই বুঝে উঠতে পারছে না। বেশ কয়েক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে দ্বাদশ শতাব্দীতে শহর রক্ষায় নির্মিত ঐতিহাসিক দেয়ালটিও। লাল মাটি দিয়ে তৈরি এই দেয়ালের কারণেই মারাকেশ পরিচিত রেড সিটি নামে। আফ্রিকা মহাদেশের সবচেয়ে ব্যস্ত এলাকা হিসেবে পরিচিত বিখ্যাত জিমা আল ফানা স্কোয়ারও রক্ষা পায়নি ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ থেকে। এই এলাকার অনেক ঐতিহাসিক ভবন, জনপ্রিয় ক্যাফে আর রেস্তোরাঁ এখন শুধুই ধ্বংসস্তূপ। মধ্যযুগের কুতুবিয়া মসজিদ অক্ষত থাকলেও ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের কয়েকটি প্রাচীন মসজিদ, মাদ্রাসা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। তুরস্কের দুর্গম গুহায় আটকে পড়া মার্কিন এক অভিযাত্রীকে উদ্ধারে চলছে রুদ্ধশ্বাস অভিযান। 3000 ফুট গভীর সেই গহ্বর। বিশাল কর্মযজ্ঞে যোগ দিয়েছেন ইউরোপ, আমেরিকার প্রায় 200 উদ্ধারকারী। মূলত গবেষণার কাজে গেল শনিবার গুহায় প্রবেশ করে অসুস্থ হয়ে পড়েন ওই মার্কিনী। সংশ্লিষ্টরা বলছেন উদ্ধারে আরও 10 দিন সময় লাগতে পারে। এক সপ্তাহের বেশি সময় ধরে তুরস্কের তোরাস পর্বতমালার মোরকা গুহায় আটকে আছেন মার্কিন গবেষক অভিযাত্রিক মার্ক ডিকি। 3280 ফুট গভীরতা থেকে তাকে উদ্ধারেই চলছে বিশাল এই কর্মযজ্ঞ। তুরস্ক ছাড়াও যুক্তরাষ্ট্র, ইতালি, হাঙ্গেরি, বুলগেরিয়া, পোল্যান্ড, ক্রোয়েশিয়ার উদ্ধারকর্মীরা যোগ দিয়েছেন রুদ্ধশ্বাস এই অভিযানে। গেল সপ্তাহে শনিবার গবেষণার জন্য গুহাটিতে প্রবেশ করেন ডিকি। তবে 3000 ফুট পাড়ি দেওয়ার পরই ঘটে বিপত্তি। রক্তবমি শুরু হয়ে আটকে পড়েন অন্ধকার গুহার গভীরে। ভিডিও বার্তায় জানান উদ্ধারের আকুতি। ডিকির ডাকে সাড়া দিয়ে দ্রুত অভিযান চালায় তুরস্ক কর্তৃপক্ষ। তবে তার শারীরিক পরিস্থিতির কারণে দীর্ঘ হতে থাকে অভিযান। তাই আগে ডিকিকে কিছুটা সুস্থ করে তুলতে গুহায় পাঠানো হয় একদল চিকিৎসক। মার্কের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল আছে। শ্বাস প্রশ্বাস জনিত কোনো সমস্যা নেই, আর বমিও হচ্ছে না। 4 ইউনিট রক্ত দেওয়া হয়েছে তাকে। 3 জন চিকিৎসক সার্বক্ষণিক তার দেখাশোনা করছেন। উদ্ধারকারীরা বলছেন অভিযানটি বেশ কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। কেননা 3000 ফুটের বেশি গভীরতা থেকে উঠতে একজন অভিজ্ঞ গুহা অভিযাত্রীকের 15 ঘন্টার বেশি সময় লাগে। কোনো একটা দলের পক্ষে এই কাজ করা সম্ভব না। এজন্যই গুহাটিকে 7টি সেকশনে ভাগ করা হয়েছে। প্রত্যেক ভাগে এক এক দেশের উদ্ধারকারীরা থাকবেন। গুহার কিছু কিছু অংশ এতটাই সরু যে ক্রলিং করে বের হতে হয়। মূল সমস্যা এখানেই। কেননা ডিকিকে বের করতে হলে সরু জায়গাগুলোকে প্রশস্ত করতে হবে, আর এখন সে কাজই চলছে। ফলে কয়েকদিন পর্যন্ত সময় লেগে যাবে। তুরস্কের তৃতীয় বৃহত্তম গুহা এই মোরকা। এর গভীরতা 4186 ফুট। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।